জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস। দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 4-এ। আপনাদের সাথে রয়েছি আমি, আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের এই আয়োজন মানে ভিন্ন পশরা, ভিন্ন স্বার্থে আমাদের সাথে যুক্ত থাকে। আজকে কিন্তু তার ব্যত্যয় ঘটছে না। আজকে দুর্দান্ত কিছু মানুষ যুক্ত রয়েছে, আমি যার একজনের দুর্দান্ত রকমের ফ্যান, এবং আমাদের এই আয়োজনে কিন্তু আপনিও যুক্ত থাকতে পারবেন। দর্শক, কীভাবে? ঠিক টেলিভিশনের এই আয়োজনটির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন কিন্তু করতেই চাইতে পারেন আমাদের সাথে যুক্ত হওয়ার স্বার্থেই, এবং অতিথিদের কাছে আমি আপনার হয়ে সেই প্রশ্ন এবং মন্তব্য কিন্তু জানিয়ে দেবো আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদের কাছে, এবং আপনার মনের যে চাওয়ার সেটি আসলে জানানোর প্রয়াসটা আমার পক্ষ থেকে থাকবে। ফলে আর দেরি না করে এখনই ঝটপট লিখতে থাকুন আপনার যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন। তবে ঠিক কারা আমাদের সাথে যুক্ত রয়েছেন? আজকে আমাদের সাথে দুর্দান্ত কিছু মানুষ যুক্ত রয়েছেন। একজন এখনও ট্রাফিক জ্যামে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের সাথে তাছাড়া দুইজন যুক্ত রয়েছেন। আমি যে মানুষটার ফ্যান, আমি যেটি বলেছিলাম, মানে অনেক দিন থেকে ফ্যান, মানে অনেক দিন থেকে বলতে হচ্ছে এখন মনে হয় 17 বছর ধরে আমি তার ফ্যান। গিয়াসউদ্দিন সেলিম, পরিচালক, স্বাগত আপনাকে আমাদের আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ, ভালো। আপনাকে পেয়েও ভালো লাগছে, অঙ্কের টিচারের মতো লাগছে আর কি, একটু ভয় ভয় লাগছে। দর্শক, আমাদের সাথে আরও একজন যুক্ত রয়েছেন শিপ্রা দেবনাথ, যিনি গল্প লিখেন, গল্প শোনান। শিপ্রা, আপনাকে স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? অবশ্যই অনেক ভালো আছি, ধন্যবাদ আপনাকে। জি, আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হবে। কে যুক্ত হবে সেটা একটু সাসপেন্স থাকুক, সাথে থাকুন, জানাচ্ছি একটু পরে। তবে শিপ্রা, আমাদের একটা কমন প্রশ্ন থাকে, আমি সেলিম ভাইকে করব, কিন্তু তার আগে আপনাকে প্রশ্নটা করি। আর ইউ ফেমাস? প্রবাবলি। কেন? অনেকদিন ধরে সিনেমাতে কাজ করছি, নিজেও ফিল্ম মেকার আমি একজন, তো আর লিখি অনেকদিন ধরে, তো আই থিঙ্ক আই এম ফেমাস। হোয়াট ডু ইউ সে? আমি এটা একটা ছোট্ট একটা এক্সপ্লেনেশন দিব, তার আগে সেলিম ভাইকে জিজ্ঞেস করা একটু ধৃষ্টতা। সেলিম ভাইকে জিজ্ঞেস করছি, সেলিম ভাই, আর ইউ ফেমাস? ব্যাপারটা ধৃষ্টতা হলো, আমি জিজ্ঞেসটা করতে চাই, আর ইউ ফেমাস? কন্টেম্পোরারি টাইমে ফেমাস না বোধহয়। আচ্ছা, মানে অত ফেমাস না? না না, আচ্ছা, ফেমাস মানে অন্য জিনিস আসলে। ফেমাস রকস্টার হওয়া লাগে। আচ্ছা, সে আমি যদি বলি যে আমাদের নগর বাউল জেমস, ও ফেমাস। আচ্ছা, ঠিক আছে, শাকিব খান ফেমাস, তারেক জিয়া ফেমাস। আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে আমরা যেটা বলি যে একটা আমাদের ছোট্ট একটা এক্সপ্লেনেশন আছে। সেই এক্সপ্লেনেশনটা এরকম যে ফেমাস শব্দটাকে আমরা আসলে মূলত রূপক শব্দে, রূপক অর্থে বোঝাই। তো ব্যাপারটা এরকম না যে আমি সেলিম ভাইকে ডাকলাম আমার অতিথি হিসেবে, ডাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি ফেমাস? ব্যাপারটা এরকম না আসলে। ব্যাপারটা হচ্ছে যে আমরা ফেমাস শব্দটাকে বলি যে আমরা বিশ্বাস করি, যে এটার ইন্ট্রোডাকশনটা একটু শুরুতে দিয়েছি, যে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আসলে অসাধারণ শুধুমাত্র তার কাজের জন্য। আমরা একটা সময় সবাই চলে যাব, কাজটাই না থেকে যাবে। সেই সেলিম ভাইয়ের কাজ যদি আমাকে প্রভাবিত করে, আমাকে হাসায়, কাঁদায়, আমাকে যদি সোনাইয়ের কথা মনে করায় দেয়, আমাকে যদি স্বপ্নজালের কথা মনে করায় দেয়, তাহলে মনে হয় এটা প্রভাব রাখে সেলিম ভাই, এবং যদি প্রভাবটা রাখে তাহলে তো আপনি ফেমাস। হ্যাঁ, মানে আমি ইউনিক হইতে পারি, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিক, প্রত্যেকেই ফেমাস কিনা আমি জানি না। আচ্ছা, আপনি ইউনিক। আচ্ছা, সেই কারণে আমরা বলি যে ধরে ধরে ডেকে এনে জিজ্ঞেস করি। ব্যাপারটা আমি ধরে ধরে ডেকে এনে জিজ্ঞেস করি, সেলিম ভাই আপনি আপনার কাজটা ঠিকভাবে করছেন তো? কাজটা যদি ঠিক থাকে তাহলে আপনি ফেমাস, ঠিকঠাক। সো আপনারা দুজন যেহেতু কাজটা করতেছেন এবং এটা যদি প্রভাব রাখতেছে, তাহলে হচ্ছে ফেমাস। এবং সে কারণে আমি ডেকে জিজ্ঞেস করি, আপনি কাজটা করতে থাকেন, কারণ আমরা প্রভাবিত হই। সেরকম একটা প্রভাবিত হওয়ার মতো কাজ। আমি একটু অবাক হয়েছি সেলিম ভাই আপনাকে দেখে, যে আপনি অনেকদিন পরে, মানে আপনি আসলে একটা সময় নাটকের মানুষই ছিলেন, এবং আপনি নাটকের মানুষ হিসেবে পরিচয় দিতে এত স্বাচ্ছন্দ্য বোধ করতেন। মানে আমি আপনার যখন একটা গল্প পড়ছিলাম, বিশেষ করে মনপুরা গল্প তৈরির আগের সময়টাতে আপনি গল্পটাও লিখেছিলেন,
নাটকের জন্য। তো সেটা সিনেমা হয়ে গেল। আবার অনেক দিন পরে মানে আপনাকে একটা নাটকের প্ল্যাটফর্মে দেখলাম, মানে এটা কি নস্টালজিক হয়ে কি আপনি আসলেন? আমি রিসেন্ট কাজটার কথা বলছি, পথের প্যাচাল। পথের প্যাচাল। না, ঠিক নস্টালজিক না আসলে। আচ্ছা। আমরা যারা অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে কাজ করি, তাই না, তো এক্ষেত্রে নাটক, টেলিভিশন নাটক, ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট, সিনেমা, পুরো প্রক্রিয়াটা কিন্তু একই জিনিস আসলে। জি। মানে ওখানে ক্যামেরা লাগে, ক্যামেরা দিয়ে অক্ষরগুলো তুলতে হয়, শটগুলো নিতে হয়, জোড়া লাগাতে হয়, মিউজিক করতে হয়, আচ্ছা। ডাবিং অর সাউন্ড লাগাতে হয় এবং চূড়ান্ত বিচারে দর্শকের কাছে পৌঁছাতে হয়। তো যখন যেটার সুযোগ আসে, আচ্ছা, সেটাই প্রফেশনাল হিসেবে কাজ করি আর কি। এইটা বললে আমি মেনে নিতে চাই না আপনার এই কথাটা। মানে কথাটা হচ্ছে যে 2009-এর পরে আপনার পরবর্তী একটা কাজ পেতে প্রায় অনেক সময় লাগলো। প্রায় আপনার পরবর্তী কাজটা 2018-তে ছিল সম্ভবত। মাঝে আমি আবার টেলিভিশনের জন্য কাজ করেছি। হ্যাঁ, মানে তো আপনার প্রতি এত আগ্রহ বেড়ে যায় এবং আপনি যখন এটা কাজটা করেন, সেই কাজটার মধ্যে যদি বলেন যে আপনি যখন যেটার মধ্যে ঢোকেন না, আমি জানি আপনি এটা শুধু বলার জন্য বলছেন, শুধুমাত্রই বলার জন্য বলছেন, যে আপনি গিয়াসউদ্দিন সেলিম বলার জন্য বলতেছে যে এটা যখন যেটা সে সেটা করে, এরকম না। আপনি নিশ্চয়ই একটা ভীষণ থাকে, পরিকল্পনা থাকে, নাকি এটাকে দিয়ে আপনি একটু নিজেকে হারায়া খুঁজলেন? এটা বেসিক্যালি আমি বললাম তো যে এটা আমি দুটা করেছি। এটা চরকির ওরা কি সাম ফিকশন নামে একটা 12টা কন্টেন্ট বানাবে। হ্যাঁ, ফ্ল্যাশ ফিকশন নামে 12টা কন্টেন্ট বানাবে। তো ওর মধ্যে আমাকে মানে আলফাই শারিয়ার শাকিল ও বললো যে ভাই বানাবেন নাকি, এরকম আর কি। আমি তো কাজ করতেই চাই। আচ্ছা আচ্ছা। না যে এটা কাজল রেখার পরে। হ্যাঁ হ্যাঁ, কাজল রেখার পরে। তো দেন কাজল রেখার এত বড় স্কেলের একটা কাজ, তো আবার আর একটা বড় স্কেল করবে এরকম না আর কি। মাঝে তো একটু বিরতি লাগে। তো বিরতির সময়ই যে ঠিক আছে করি নতুন ধরনের। তো এক্ষেত্রে এটার সবচেয়ে ইউনিক দিক হচ্ছে যে এটার স্টোরি যে ভাবনা ভাবছে, মানে স্টোরি যার শিপ্রার, হ্যাঁ, আমি আসছি, ওইটাও আসলে আমার ধারণা যে এইরকম কোনো একটা প্ল্যাটফর্মের মধ্যে প্রথম। হ্যাঁ, আচ্ছা। এইটার যে ক্যামেরাম্যান, ও প্রথম ফিকশন করেছে, এর আগেও ফিকশন শ্যুট করে নাই। আচ্ছা। এটার যে এডিটর, সে প্রথম ফিকশন এডিট করেছে, ঠিক আছে। এবং অ্যাক্টর অ্যাক্ট্রেসের মধ্যে বন্নি আমার সাথে প্রথম অভিনয় করলো, আর বাদ বাকি তো শিমুল বলি কি ইয়াস বলি বা অশোকও প্রথম। অশোক আমার অনেক পুরনো বন্ধু, মানে প্রায় আমরা 30 বছরের পুরনো বন্ধু, এবং এই প্রথম অশোকের সাথে আমার কাজ হলো। তাহলে কি আপনি অনেক প্রথমের জায়গা দিলেন? না, এটা এক ধরনের আসলে নিজের প্রতি যে নতুনদেরকে নিয়ে খুব তরুণ ভঙ্গির যারা আছে, তরুণরার সাথে কাজ করে কেমন হয়, এটা একটা দেখবার ব্যাপার আছে আর কি। দেখবার ব্যাপার আছে। সেটা একটু গল্পটার মধ্যে একটা টুইস্ট আছে। মানে আমি ভাবলাম যে আমি দেখেছি তো কাজটা, তো ভাবলাম যে গল্পটা এইভাবে যাবে, পরে দেখলাম আবার অন্যরকম চলে গেল আর কি, কেমন জানি হয়ে গেল গল্পটা। মানে একটা শুরুর ডায়লগটা কি যেন, যে এটা বেস্ট, এটা টেস্টটা বেস্ট। মানে আমরা সিঙ্গারার একটা কথা বলছিলাম, সিঙ্গারার টেস্টটা বেস্ট। মানে এই যে মিলাদো কিংবা একজন প্রকাশক, যদি ওনাকে বলি, উনি প্রকাশকই যদি থাকেন, তার যে অ্যাটিচিউডটা বা আচরণটা, এবং সেটার মধ্যে যে নানানভাবে নানান ব্যাপার স্যাপার মিশ্রিত থাকে, সেটা পুরোটা বলছি না, কারণ এটা দেখতে হবে, ঠিক আছে। সো এই জন্য এই যে নানান ব্যাপার স্যাপার, রসালো থেকে শুরু করে অন্যান্য চাহনি এবং শব্দগত যেই প্রক্ষেপণের মাধ্যমে যে উনি তার অপর পাশের মানুষটার যে শব্দ ঢেলে দেন, হঠাৎ করে আপনি থেকে তুমি হয়ে যায়, মানে এইগুলো গল্পে কিভাবে ঢোকান, কি চিন্তা করে? প্রথমত এই গল্পটা আমার অনেক মানে পার্সোনালি বলা যায়। হুট করে যখন প্রজেক্টটা হয়, বিং এ রাইটার একটা জিনিস, বিং এ উইমেন আর একটা জিনিস, তো এই দুইটা জিনিসেরই রিফ্লেকশন আসলে এখানে ডিরেক্টলি আসছে। তার মানে হচ্ছে আপনার গল্পে কেউ অন্য কোনো ইনপুট দিতে চেয়েছিল? ব্যাপারটা এরকম না। যখন আমরা গল্পটা নিয়ে কাজ করি, গল্প আর স্ক্রিন প্লে দুইটা আসলে আলাদা জিনিস। স্ক্রিন প্লেতে অনেক জিনিস অ্যাড হয়, গল্পের একরকম ফরম্যাট থাকে, তারপরে ওই স্ক্রিপ্টটা হয়। তো স্ক্রিপ্টে অবশ্যই অনেক মানুষের ইনভলভমেন্টস ছিল, সেলিম ভাই ছিল, এবং আমাদের একটা বাঞ্চ অফ টিম ছিল,
ফর এ সার্টেন মোমেন্ট বোধহয় আতিক ভাইও একটু সময়ের হ্যাঁ, জন্য আচ্ছা, ইয়া আচ্ছা, করছিল। আচ্ছা, আচ্ছা। তো এখানে অনেক ইনপুট ছিল, তবে এই রাইটার এবং হচ্ছে তার পাবলিশারের যে সম্পর্কটা, এইটা আমার ধারণা যে আমার একটু পার্সোনাল লাইফ থেকে অনুপ্রাণিত। সেজন্য জিজ্ঞেস করছিলাম যে পার্সোনাল লাইফে কি আপনি আপনার লেখা কোথাও পাবলিশিং এর জন্য দিয়েছিলেন, তারা রিরাইট করতে চেয়েছিল? এরকম কখনো হয় নাই, তবে এইটা হচ্ছে আমাদের ফেলো রাইটারদের একটা অভিযোগ। হ্যাঁ, তো ওইটাই আসছে। আর এই গল্পটার বেসিক্যালি যে জার্নিটা, এটাও খুবই ইন্টারেস্টিং ছিল। ধরেন এইটার যে শুটিংটা হয়েছে, এটা আমার বাসার গলিতেই হয়েছে, ও। যে রিক্সাপট্টিটাই পুরোটা আমার আচ্ছা। পরিচিত। এবং এই যে পাবলিশার যে শ্যুটটা, এটা হচ্ছে আমার বই বের হয়েছিল 2021-এ। তো আমি যখন এইটা লিখি, তখন আমার পাবলিশারকে আমি ফোন দিছিলাম যে ভাই এরকম একটা গল্প লিখছি, আমাদের তো একটা হাউস দরকার শ্যুট করার জন্য। তো উনি আমাদের ফ্রিতে ওইখানে শ্যুট করতে দিছে। তো আমি থ্যাঙ্কফুল তাদের কাছে, যে যারা সবাই এই মেলে হেল্প করছে এই কিন্তু প্রজেক্টে আপনি ওঠানোর আমাকে জন্য। বলেন যে পাণ্ডুলিপি ফেলে দিলে ফেরত পাওয়া যায়? এইটা একটা ভালো জিনিস। বোধহয় আমরা সব রাইটাররা এরকম চাই, আমাদের বোধহয় মনের চাওয়া যে আমাদের লেখা হয়তো আমরা ফেলে দিব, কেউ একজন এসে বলবে ওয়াও এটা তো খুবই Wow, এটা পুরো ফ্যান্টাস্টিক, সিনেমাটিক হয়ে গেল Yeah. যে, এবং এসে বললো এবং সেই পরবর্তী নায়ক হয়ে গেল। হ্যাঁ। মানে কেমন না গল্পটা, কেমন জানি একটা একটু কেমন। একটু কেমন না? সো কেমন ব্যাপারটার পরে, এটা অনের হওয়ার পরে কি ধরনের ফিডব্যাক পাচ্ছেন? ফিডব্যাক প্রথমত কাছের মানুষদের কাছ থেকে খুব অনেক পাচ্ছি। আর আমি একজন ফিল্ম স্কুলের স্টুডেন্ট হওয়ার সুবাদে একটা মানে ফিল্ম সোসাইটির মধ্যেই, কালচারের মধ্যেই বেড়ে ওঠা, তো ন্যাচারালি আমার ফেলো যত ফিল্ম স্টুডেন্টসরা আছে, বা আমার যে সিনিয়ররা আছে বা জুনিয়ররা আছে, আমার টিচাররা আছে, দে আর ভেরি হ্যাপি। এইটাতে আমি খুবই। আপনি আমাকে দুইটা ফিডব্যাকের কথা জানাবেন। একটা হচ্ছে র ফিডব্যাক, যাচ্ছে তাই ফিডব্যাক, যে বন্ধুরা বলছে দূর এটা হয়ই নাই কিছু। আরেকটা হচ্ছে একটা পলিশড ফিডব্যাক। ওকে, একটা পলিশড ফিডব্যাক এরকম, এক ছোট বোন বলছে যে একটা মেয়ে এরকম ডায়লগ বলছে, এই ডায়লগটা ওর খুব ভালো লাগছে আর কি, যে তার যে প্রকাশকের কাছে যে সেই যে রেবেলিজমটা দেখাচ্ছে, এটা তার খুব পছন্দ হয়েছে। আচ্ছা। আর আরেকটা ফিডব্যাক, এটা আমার কাছের কোনো কিছু না, এটা হচ্ছে আমি খুবই আননোন প্রচুর কল রিসিভ করা শুরু করছি। এটা হচ্ছে আমার খ্যাতির বিড়ম্বনা। এই সময় একজন আমাকে লিখছে, আপনি কি জানেন আপনার সাথে অনেক খারাপ কিছু হতে চলেছে। তো এইটা একটা ফিডব্যাক। আচ্ছা, সেলিম ভাই, আমার মতো নিশ্চয়ই অনেকেই কৌতূহলবশত আপনাকে জিজ্ঞেস, সেলিম ভাই আপনি নাটকে মানে এটা করার পরে আপনি এই ধরনের ফিডব্যাক কি পেয়েছেন নাকি? না, এটা কেউ বলে নাই। কেউ বলে নাই? সবাই ভাবছে যে এটা একটা সিনেমা রিলিজ হবে, আচ্ছা। দেন খোঁজ খবর নিচ্ছে তো এইটা কবে কেমনে রিলিজ হবে, কোথায় দেখবো, Right, আচ্ছা। এরকম ভঙ্গি ভাবছে সিনেমা প্রথম যখন ঘোষণা আসলো। তো তখন আমি ওদেরকে বললাম যে না, এটা একটা ছোট কন্টেন্ট, আসলে 30+ মিনিটের একটা কন্টেন্ট, এবং এই ব্যাপার এইটুকুই। এছাড়া আলাদা কোনো ফিডব্যাক পান নাই? না, এমনি তো আমার ধারণা যে এটা যেমন এটা যখন আমি শ্যুট করি, শেষ করি, এবং আমি খুবই কনফিউজ ছিলাম যে অডিয়েন্স এটা কীভাবে নেবে, কারণ এটা দিস নট মাই কাপ অফ টি আর কি। আমি যেরকম করে বানাই, যেরকম করে ভাবি, এটা একটু ওর মতো না। সেই ক্ষেত্রে একটা বিষয় যে আপনি মানুষ যে অবাক হয়ে গেল যে সবাই সিনেমার জন্য অপেক্ষা করছে, এটাই একটা অন্যরকম ফিডব্যাক। কিন্তু হ্যাঁ, সেটা একটা আছে। আর যে এক্সপেকটেশন লেভেলটা তার কিছু এত হাই বা আপ লেভেলে, সে আচ্ছা সেলিম ভাই বানাইছে এটা, তাহলে আমার ধারণা ছিল যে এটা খুবই গালি দেবে লোকজন আমাকে। আচ্ছা, দেয় নাই? এখনো দেয় নাই? না, গালি দেয় নাই, এবং লোকেরা পছন্দ করেছে এটা। আচ্ছা। এবং আমি খুবই, এরপর থেকে আমি ওদেরকেই বলতে শুরু করলাম যে কোন কন্টেন্ট আসলে অডিয়েন্স গ্রহণ করবে এবং কোন কন্টেন্ট গ্রহণ করবে না, এটা কারো বলবার সাধ্য নাই। আচ্ছা, সেই ক্ষেত্রে কি ব্যাপারটা, আমি যদি অন্য প্রশ্নে যেতে চাচ্ছিলাম, আপনার কথা প্রসঙ্গে আমি আর নতুন একটা প্রশ্ন মনে হলো, সেটা কি শুধুমাত্র এটা গিয়াসউদ্দিন সেলিমের ব্র্যান্ডিং এর কারণে মানুষজন গ্রহণ করে ফেলছে? ব্যাপারটা কি এরকম? না, এরকম হওয়ার কোনো কারণ নাই। মানে আমার ধারণা যে যদি আপনার মনে হয়, আপনি যেভাবে বলতেছেন যে এটা নিয়ে আপনার এক্সপেকটেশন ছিল না কিন্তু মানুষজন গ্রহণ করে ফেলছে, সেটা তো আপনার একটা ইমেজ আছে, একটা ব্র্যান্ডিং আছে। সেলিম ভাই কন্টেম্পোরারি টাইমে ব্র্যান্ডিং একদম কাজ করে না। আচ্ছা, মানে যদি রাইট, মানে এখন এত ভালো ভালো কাজ এত হচ্ছে, হিউজ ভালো কাজ, আবার প্রচুর কন্টেন্ট ইউটিউবে, Right. ওর OTT তে। নেটফ্লিক্স, ওটিটি, ফেসবুক, সব জায়গায় তো রিলস, এটা ওইটা। তো লোকেদের যদি পছন্দ না হয়, জি, তাহলে ওটা ওয়ার্ক করে না।
এটা লোকেরা পছন্দ করছে বলেই ওয়ার্ক করছে। এটা আমার সেক্ষেত্রে আপনি আমাকে একটা কথা বলেন, যেটা আমি এই কন্টেন্টটা দেখার সময় আমার প্রশ্নটা জেগেছিল, যে আপনি আপনার কাজগুলোতে কিছু সিলেক্টিভ মানুষ নেন। অনেকদিন পরে আমি দেখলাম যে মনির খান শিমুল, তাকে আপনি আবার মানে নিয়ে এসেছেন, যে দীর্ঘ সময় আসলে অভিনয়ের মধ্যে ছিল না। সেটা বা এই যে ধারাবাহিকতা রক্ষা করা, বা ইয়াস রোহানের সাথেও একই, সেও মনে হয় স্বপ্নজালের পরে আপনার কি আর কোনো কাজ করেছে? স্বপ্নজালের পরে আমরা এনজিওর কাজ করেছিলাম, একটা ইউনিসেফের কি এটা করলাম, কিন্তু হ্যাঁ এইভাবে কমার্শিয়াল কাজ করা হয়নি, মানে অনেকদিন পরে আবার নিজেদের মানুষজনদেরকে নিয়ে আসা শুরু হলো। সেই ক্ষেত্রে আমরা কি আবার হচ্ছে ফারহানা মিলি কিংবা চঞ্চল চৌধুরীর প্রেজেন্সটাও দেখতে পাবো? চঞ্চল তো আসলে চঞ্চলের সাথে পরেও, মনপুরের পরেও অনেক কাজ করেছি, চঞ্চলের সাথে কাজ করেছি। পাপ্পুনের মতো সিনেমা চঞ্চল করেছি, ভালো সিনেমা হয়তো, ভালো সিনেমা। হয়তো দর্শক ওভাবে আমরা পাইনি আর কি সিনেমা হল টলে, কিন্তু যখন ইউটিউবে রিলিজ করে তখন বোধহয় এক মাসে বোধহয় 1 কোটি লোক দেখেছে ওটা, আর হাজার হাজার কমেন্টস, এবং সবই ভালো কমেন্টস ছিল। তো দেন আমার ধারণা চঞ্চলের সাথে আবার করব, সামনে করব আমরা, আচ্ছা, এরকম একটা সম্ভাবনা আছে। আর এদেরকে নিয়ে আসে বলতে যে ওদেরকে বললে তাড়াতাড়ি চলে আসে, করে ফেলে, এরকম ভঙ্গি এসছে আর কি। আচ্ছা, ও আচ্ছা, মানে এটা কমফোর্ট জোন, এরকম কমফোর্ট জোন, এক্স্যাক্টলি। আমি তো আর্টিস্ট হিসাবে আমি সেই আর্টিস্টকেই পছন্দ করি যে আমাকে আসলে কমফোর্ট জোনে রাখবে। আচ্ছা, হ্যাঁ, যে ও টাইমলি আসবে, কোনো রকম প্যারা দিবে না, কাজটা ঠিকভাবে করে দিবে, ভদ্রলোকের মতো করবে, তাই না? থাকে তো যে আইসা ইউনিটকে যন্ত্রণা করবে, এটা তো খুব অসুবিধা কাজ। তো এই জন্য সবসময় আসলে একটু যে এটা খুব খেয়াল রাখি যে কোন আর্টিস্টটা আসলে আরাম দিবে আর কোন আর্টিস্টটা হারাম দিবে। যে হারাম দিবে ওর সাথে আমি একটু হারাম দিতে চাই দর্শকদের, এবং সেটা আপনাদেরকে একটু কমফোর্ট দিতে চাইও না দর্শক। একটা ছোট বিরতি নিব আপনাদের এই আর ইউ ফেমাসের আয়োজন থেকে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, অনেক আরাম আছে কিন্তু এরপরে। দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন আর ইউ ফেমাসের আয়োজনে একজন গুণী মানুষ, গুণী সারথী আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং যেটা বলেছিলাম যে একটা মানুষ ট্রাফিকে আটকে ছিলেন না, এবং তিনি অবশেষে আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। কে সেই মানুষ? এতক্ষণ সাসপেন্সটা ছিল না, আমরা যেটা বলেছিলাম যে একটু সাসপেন্সে থাকেন যে কে আসছে। আমাদের সাথে যুক্ত রয়েছে বন্নি হাসান। স্বাগত আপনাকে আমাদের আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? ভীষণ ভালো আছি। ভীষণ ভালো আছেন? কেন ভীষণ ভালো আছেন? কারণ আমি কুষ্টিয়াতে গেছিলাম, কুমারখালীতে, গরুর হাটে। তো আমি ডিরেক্ট গরুর হাট থেকে মাত্র ঢুকলাম, তো যে স্যান্ডেলটা চেঞ্জ করে ঢুকে। ও আচ্ছা, আমি ভাবলাম যে কোনো ধরনের স্মেল পাচ্ছেন কিনা। আচ্ছা বন্নি, আমাদের একটা প্রশ্ন থাকে, কমন প্রশ্ন, আর ইউ ফেমাস? নট ইয়েট, বাট ইয়া, ইনশাআল্লাহ উইল বি। আচ্ছা, কেন ফেমাস না? ফেমাসের তো অনেক রকম সংজ্ঞা থাকে। একটু আগে হয়তো আমি দেখছিলাম, আপনারা চর্চা করছিলেন যে ফেমাস মানে যে সব মানুষ চিনবে বলে ফেমাস, এমন কিছু না। যদি আমার কোনো কাজ মানুষকে টাচ করে থাকে, কেউ পছন্দ করে থাকে, এটার কোনো ইম্প্যাক্ট থাকে, সেটার জন্য তো ডেফিনেটলি হ্যাঁ, কিছু মানুষের কাছে তো ফেমাস। সেজন্যই তো আপনি তিলোত্তমা না? ইয়েস, সেজন্য বলা যেতে পারে। বাট যদি যেটাকে আমরা ফেমাস বলতে বুঝি যে একদম রাস্তায় গেলে লোকে জানবে, চিনবে, বা আমরা যে স্যারও বলছিলেন যে নগর বাউল, বা আমরা যাদেরকে সুপারস্টার বা রকস্টার যাদেরকে আমরা করি, যাদেরকে আমরা আসলে ওভাবে চিনি, ওরকমটা হয়তো না, কিন্তু আমরা ফেমাসটা আমরা অন্যভাবে বলি। তো আমরা এখন যেটা বলছিলাম যে ফেমাস না, আমরা এতক্ষণ ধরে হুদাই প্যাচাল পারতেছিলাম, লিটারালি হুদাই প্যাচাল। এটা হচ্ছে পথের প্যাচাল না, লিটারালি আড্ডার প্যাচাল। তো আড্ডার প্যাচালটা করার সময় মনে হলো যে ঠিক আছে, একটু পথের প্যাচালটা নিয়ে কথা বলি। তো এই পথের প্যাচালটা করার সময় আমরা জানতে চাইলাম যে কে কোন ধরনের ফিডব্যাক পেলেন, আপনি কি ধরনের ফিডব্যাক পেলেন। আমরা দুইটা ইন্টারেস্টিং ফিডব্যাকের কথা জানতে পেরেছি, যে এটা বের হওয়ার পরে সবাই সেলিম ভাইকে ভাবছিল যে এটাই মনে হয় সিনেমা। না, বের হওয়ার আগে আর কি, যে এটাই সিনেমা। ভাই আবার একটা নিয়ে আসছেন, সিনেমা নিয়ে আসছেন। হ্যাঁ, আবার খুব পলিশড এক ওয়েতে একটা ফিডব্যাক শুনলাম আমরা শিপ্রার কাছ থেকে। আপনার কাছে ফিডব্যাকটা কেমন এই কাজটা করবার পরে? আমার কাছে যারা দেখেছেন বা যতটুকু দেখেছে সবাই বললেন যে আমি অ্যাক্টিং এর দিক থেকে ম্যাচিওর হয়েছি। আচ্ছা, বা আমাকে ভীষণ সাবলীল লেগেছে, বা আমি এখনো পর্যন্ত যতগুলো কাজ করেছি তার মধ্যে থেকে এটাতে আমাকে ভীষণ স্বাবলম্বী লেগেছে, বা এটাকে খুব সাবলীলও লেগেছে, ক্যারেক্টারের সাথে খুব ম্যাচ করেছে, সুন্দর। সো এটার তো একটা ভালো প্রশংসা, মানে ডিরেক্টরের যায়, এত ভালো ডিরেক্টরের সাথে কাজ করলে একটু অ্যাক্টিং বোধহয় ভালো হয়।
একটা হচ্ছে কর্পোরেট লাইফস্টাইলে থাকা এবং সেটার সাথে একটা লেখক সত্তা নিয়ে থাকা এবং সেই রোলটা প্লে করা, আমার কাছে মনে হয় ব্যাপারটা না এতটা সহজও না, মানে একসাথে 3 থেকে 4টা রোল প্লে করা, এবং সেইখানে কি কি পরিবর্তন আনতে হয়েছে নিজের মধ্যে, যেহেতু আপনি বললেন যে ম্যাচিউর লেগেছে, কি পরিবর্তন এনেছেন, কি কারণে লেগেছে ম্যাচিউর? কি কারণে লেগেছে, আমার যেহেতু টুকটাক লেখালেখি করার অভ্যাস আছে এবং আমরা আচ্ছা। যেহেতু অ্যাক্টিং করি, সেটার জন্য কি হয়, আমরা কিন্তু ভেতরের সত্তাটাকে একটু লুকিয়ে ফেলতে পারি মানুষের থেকে। তো থাকে তো মানে যেটা হয়তো বা এখন সাপোজ আই এম অ্যান অ্যাক্ট্রেস, সো আমি এই জায়গাটাতে যেভাবে মানুষের সাথে আচরণ করছি, আবার আমি তো গানও গাই, তো আমি যখন শিল্পীদের সাথে আলোচনা করছি বা যখন আমি কম্পোজারের সাথে আলোচনা করছি, তখন কিন্তু আমার টপিকটা ডিফারেন্ট হয়। আমি যখন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করি বা কোনো ফ্যাশন হাউসের ফটোশ্যুট করি, তো তখন যখন আমি মডেল হিসেবে কাজ করছি, তখন কিন্তু আমার চারপাশে থাকে সবাই র্যাম্পের মডেল এবং যারা স্টিলে কাজ করে, তো ওদের লাইফস্টাইল, ওদের কনভারসেশনটাও কিন্তু ডিফারেন্ট। সো ব্যাপারটা হচ্ছে এরকম, যেহেতু আপনি একটু লেখালেখি করেন এবং শিল্পী সত্তা নিয়ে একটা ব্যাপার আপনার লালন করেন, সেখানে 2টা কানেক্টিভিটি তৈরি হয়েছে। একটা হচ্ছে শিপ্রার উপস্থাপন, যেহেতু সে গল্পটা নিয়ে এসেছে, আরেকটা হচ্ছে যে আমাদের কি বলবো, যে দুর্দান্ত রকমের পরিচালক সেলিম ভাইয়ের ইনপুট। কোনটাকে আপনি প্রায়োরিটি দিতে চান, সেলিম ভাইকে নাকি শিপ্রার না গল্পটা? না, এটা কম্পেয়ার করার কিছু নাই, তবে শিপ্রার উপর একটা পয়েন্ট অফ ভিউ খুব ইন্টারেস্টিং ছিল, যে এটা কিন্তু ও এক্সপিরিয়েন্স করেছে, ও কিন্তু এটা ও রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে লিখেছে। পুরোটা হয়তো ঘটনা তো সত্য হয় না, কিন্তু ওর যে মুগ্ধতাটা, একটা অটো রিক্সার সাথে একটা কনভারসেশন, তো ওইটা কিন্তু ও শেয়ার করে। আচ্ছা। তো ওই ব্যাপারটা কিন্তু ওই যে লেখার মধ্যেও থাকে, যে একটা মানুষ যে একটা অনুভূতি, যে মানুষের প্রতি অনুভূতি যে শুধু প্রেম হবে, অন্য কিছু হবে তা না, মানুষের প্রতি মানুষ হিসেবে যে মানুষ একটা হিসেবে ভাবার যে- মানুষ হিসেবে যে কানেকশনটা একটা ক্রিয়েট হয় বা মুগ্ধতাটা হতে পারে, ওইটাই যে একটা ভালো লাগা, একটা স্নিগ্ধতা থাকে, সো ওইটা আসলে ওটা শেয়ার করে আমাকে খুব হেল্প করে। যে আমি আসছি আপনার কাছে, তার আগে এই ক্যারেক্টারটার জন্য বন্নিকে কেন নিলেন? আপনি বলছিলেন যে অনেক প্রথমের জায়গা হচ্ছে, বন্নির সাথে আপনার প্রথম কাজ হয়েছে, কেন বন্নি আসলে এটাতে? ওইটা বেসিক্যালি এইটা যখন করি আমি 2-4 বছর ধরে, তো আর 4-5 বছর ধরে টেলিভিশনের কিছু করি নাই। নতুন কারা কারা আমরা নতুন নিব এটা ঠিক করেছি, আচ্ছা। কিন্তু কারা কারা নতুন এখন আগুন ছড়াবে ওটা তো আর আমি জানি না। আচ্ছা। তো আমি শাকিলকে বললাম যে ভাই দাও, কারা আছে পাঠাও, 2-3 জন দাও। তো 2-3 জন থেকে ওকে আসলে বাছাই করে নিয়েছি আমি। আচ্ছা আচ্ছা। সেলিম ভাইয়ের সাথে খুব কাজ সিম্পল করার, হিসাব না। সেলিম ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা, মানে সেলিম ভাই বানিয়ে অনেক কিছুই হিট, অনেক কিছু থেকেই। আমি শুরুতে বলছিলাম যে 17 বছর ধরে আমি মানুষটার ফ্যান, এবং আমি কোন দিন থেকে ফ্যান সেটাও স্পেসিফিকভাবে বলতে পারবো, যে 2009 সালের 25 ফেব্রুয়ারি থেকে আমি আপনার ফ্যান। হ্যাঁ, মানে একদম স্পেসিফিক ডেট অনুযায়ী। ফলে তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন? আমি এটা কয়েকবার করে বললাম যে স্যারের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা তো দুর্দান্ত, উনি এত সুন্দর করে সহজ করে এক্সপ্লেইন করে না এবং বুঝিয়ে দেন। তো যেটা হয় যে আমি নার্ভাসনেস থেকে কি হয়, ক্যারেক্টারটা কিভাবে পোর্ট্রে করব, প্লে করব, এটা তো একটু অস্থিরতা থাকে। তো ওইখানে ডিরেক্টর হিসেবে উনি খুব বলেছেন যে শান্তভাবে জাস্ট এটাকে পোর্ট্রে করে, এবং এটা অনেক কষ্ট করতে আসলে ওই বিষয়ে হয়নি তখন। আমি আপনার সাথে একমত, উনি এত দারুণভাবে এক্সপ্লেন করেন, কথা বলার করেন, সময় হ্যাঁ। so ব্যাপারটা সহজ হয়ে যায়। শিপ্রা, হয় না একটা, আপনি যখন বন্নিজন বলছিলেন শিল্পী সত্তা, আমি এই ওয়ার্ডটাকে খুবই প্রায়োরিটি দিতে চাই, এবং বন্নি এটাকে যখন বলছেন, এটাকে আমি আপনার মধ্যে একটা ইনপুট দিতে চাই, যে শিল্পী সত্তা যখন একটা চিন্তা করে, একটা ভাবে, তখন সেটার মধ্যে ডিসঅর্ডার তৈরি হলে শিল্পী সত্তায় খুব আঘাত লাগে। এই আঘাতটা খুবই মনোবেদনাপূর্ণ, এই আঘাতটা খুবই কষ্টদায়ক। সো আপনার ক্রিয়েশনে এরকম কি স্বাধীনতার সব পুরোটা ছিল, নাকি হস্তক্ষেপ হয়েছে, আঘাত হয়েছে, আঘাত এসেছে কিনা? না না, এমন কোনো আঘাতপ্রাপ্ত হয় নাই, মানে আচ্ছা। বেসিক্যালি আঘাতপ্রাপ্ত হওয়ার যে ব্যাপারটা ছিল, পুরো গল্পের বেসিক যে টুইস্ট যেটা বলছিলেন আপনি, যে একটা right, টুইস্টিং right. Twist তো ব্যাপারটা, মানে- তো শুরু থেকে ওইটাই প্রশ্নবিদ্ধ ছিল। তো ফাইনালি আমার খুব খুশি লাগছে যে কাজটা দেখে, যে ফাইনালি টুইস্টটা ছিল আর কি। আচ্ছা, right. উনি যেটা বললো, যে আমি বারবার বলছিলাম যে ওই যে রিক্সাওয়ালা, মানে ও রিক্সাওয়ালাই ওর পরিচয় না, ও মানুষও আর কি। এই যে এই পরিচয়টাকেই আমি বারবার প্রাধান্য দিচ্ছিলাম শেষ পর্যন্ত, যে মানে আমরা সবসময় অপেক্ষা করি কিছু একটা হইতে হবে, অলওয়েজ মানে ইউ নিড টু ডু সামথিং। তো আমার ওই জায়গাটাই ছিল সবসময়, যে মানে আমি ভাইকে খুব রিকোয়েস্ট করছিলাম যে ভাই আর যাই কিছু হয়ে যাক, এইটা একটু এরকম থাকলে বোধহয় ভালো হয়। তো আমার ধারণা আমি পুরো ক্রিয়েটিভ স্পেসটা পাইছিলাম, এবং মোটামুটি দেখার পরে আমি স্যাটিসফাইড যে কিছু কিছু জিনিস যা আমি হুবহু একদম তো থাকে না, অনেক ব্যাপার থাকে, কিন্তু
যেটা আপ টু দ্য মার্ক ছিল আর কি। তো এই কারণে আমি বলবো অবশ্যই কমপ্লিট একটা ক্রিয়েটিভ ফ্রিডম ছিল এখানে। একটা বিষয় হচ্ছে যে এটা আমি জানি না আপনাদের মধ্যে কার জন্য প্রশ্নটা সহজ হবে। আমরা যদি বলি একটা সাহিত্যের উপস্থাপন, সেখানে আবার একটা সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স, মানে দুইটা না দুই ঘরানার, এবং সেটাকে একটা ফ্লোতে নিয়ে আসা, এটা কি কষ্টদায়ক ছিল মানে আপনার জন্য? বেসিক্যালি কিরকম যে রবীন্দ্রনাথ যদি এখন বেঁচে থাকতেন উনি টিকটক করতেন আমার ধারণা। আমরা গতকাল কি এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম ইনফ্যাক্ট, যে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে সোশ্যাল মিডিয়াতে কি করতেন? সোশ্যাল মিডিয়াতে কাজ করতেন উনি। আচ্ছা, হ্যাঁ, আমি এটা ভাবতে পারি না। হ্যাঁ, ফলে কারণ দেখো সোশ্যাল মিডিয়া ও তো মানুষের কাছে পৌঁছানোর ব্যাপার তো। হ্যাঁ হ্যাঁ, মানে আমি আমার বার্তাটা নিয়ে মানুষের কাছে পৌঁছানোর ব্যাপার। যেমন ওই কার জানি একটা ইন্টারভিউ দেখছিলাম শাহ আব্দুল করিম সম্পর্কে, তো ওনাকে জিজ্ঞেস করছিল যে আপনি যদি দর্শক না হয় অল্প 3-4-5 জন দর্শক, আপনি কি গান করবেন? তো উনি বলছে যে কেন কম করব, বললো যে কেন করব, তো বললো যে আমরা তো উনি একটা বার্তা দিতে চায় মানুষকে, তো এটা যদি একজন লোককেও দেয়া যায় ওই কাজটাই উনি করতে চান। আচ্ছা। তো সাহিত্য এবং সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়া মেলবন্ধনটা, লিটারেচার, এখন তো উপন্যাস লিখছে একজন লোক, হ্যাঁ, ও আবার একটা এজেন্সিতে কাজ করছে, কাজ করে ওখানে আবার ও একটা গানের ও মিউজিক ভিডিও বানাচ্ছে। তো আপনার টাইম আয়েগা। উপন্যাসিক তো মিউজিক ভিডিও ও আবার নিজে বানাচ্ছে না, তত্ত্বাবধান করছে অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। কন্টেন্ট ক্রিয়েটর। আমরা পোস্ট করে দিচ্ছি ইউটিউবে নিজের চ্যানেলে। প্র্যাকটিক্যালি উই আর লিভিং দিস অ্যাকচুয়ালি, যে আমরা Right, it একই is. সাথে এত কিছু করি। শিল্প সাহিত্য, যেটা বললো শিল্প সাহিত্য বলে একটা ভারী ব্যাপার রয়েছে, তো আমরা ওই শিল্প সাহিত্যটাও করছি, কিন্তু সারাদিন তো ফোনটা হাতে নিয়েই করতেছি, তো ন্যাচারালি এটা তো আমাদের পার্ট অফ লাইফ। আগে যেভাবে আমরা পার্সোনালিটিকে চিন্তা করতাম যে লেখিকা হবে, লেখক হবে, বোধহয় ঝোলা টোলা নিয়ে পাঞ্জাবি একটা সুতির শাড়ি পরিয়ে বোধহয় এরকম একটা হবে। এখন আর নাই, এখন বোধহয় সব লেখক না, এই যে লেখিকা আমি হ্যাঁ, লেখক এখন তো আসছি। এখন তো লেখকরা ফোনেই লেখেন। হ্যাঁ, ফোনে লেখে আমরা কমেন্ট করে দিই ভালো লাগলো না তোমার লেখা। রবীন্দ্রনাথ থাকলে নিশ্চয়ই ফোনে লিখতেন বা ল্যাপটপে লিখতেন। ফাস্টার লিখতেন। ভাই এখনো লেখে না ফোনে ল্যাপটপে, ভাই এখনো হাতে হাতে লিখে লিখে। কিন্তু। মানে আপনি স্ক্রিপ্ট এখনো হাতে লিখে। এই জন্য আমার একটা ডাউট আছে যে রবীন্দ্রনাথ বিষয়ক, ভাই যেরকম এখনো হাতে লিখে যাচ্ছে এবং ভাই টিকটকও করে না। না, রবীন্দ্রনাথ স্মার্ট ওয়ান, আমি তো স্মার্ট, এটা বুঝতে হবে। এটা ভালো ছিল। রাইট, এটা রবীন্দ্রনাথ সমসাময়িক, রবীন্দ্রনাথ স্মার্ট, সব সময় উনি গতকাল না, সব সময় আজকের দিন। একটা বিষয় যে একটা মজার প্রশ্ন, মানে আপনি লেখার পরে এটা বুঝে সবাই? আমার হাতের লেখা যারা হ্যাঁ, প্রথম টাইপ করতে আসে 1-2 দিন লাগে ওর এটা বুঝতে, যে আচ্ছা, মানে 1-2 দিন, মানে 1-2 দিন লাগে। কিছু ট্রান্সলেট করতে হয় কি এরকম কিছু? মানে ডাক্তারের না, আমার যেমন হয় যে আমার নিজের হাতের লেখা মাঝে মধ্যে অন্যকে বোঝানোর জন্য ট্রান্সলেট করতে হয়, তো আপনার এটা হয় কিনা? এইটা আসলে আমার যেমন টাইপ করে যারা, যেমন আমার বুঝে ছেলেরা যায়। করে, এক ছেলে, বড় ছেলে করে মাঝে মধ্যে, অথবা শিপ্রা একসময় করতো, এখন জুথি করে। তো এইটা ওকে জিজ্ঞেস করলে আমার ধারণা সুবিধা। শিপ্রা? প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ভাইয়ের হাতের লেখা অনেক ক্লিন, ও আমার বুঝতে অসুবিধা হয় নাই, মানে আমার প্রথম 2-1 দিন সময় লাগে না, আমি দেখলেই বুঝতে পারি আর কি। কাটাকুটি করতে আমিও দেখি। আর আমার ধারণা যে So fine. ভাই তো ফ্রিকুয়েন্টলি লেখে, ভাইয়ের কিন্তু একদিনে আচ্ছা, প্রচুর হ্যাঁ। লেখে উনি, মানে একদিনে কত 10 পাতার বেশি না। 10 পেজ এরকম। তো যেটা হচ্ছে যে একটা সূত্র আছে যে কোনো কিছুর পিছনে আপনি 10,000 ঘন্টা ব্যয় করেন তাহলে আপনি অটোমেটিক্যালি ওইটাতে প্রো হয়ে যাবেন। তো ভাই এখন প্রো, তো ন্যাচারালি যেহেতু উনি কন্টিনিউয়াসলি লিখেন, ওই জন্য ওনার হাতের লেখাও ভালো হয়ে গেছে। তো মানে ওই রকম দুশ্চরিত্র হাতের লেখা না যেটা দেখলে বোঝা যায় না। না, এটা নিয়ে লাইভের একটা খুব গল্প আছে, গল্পটা বলে তারপর শেষ করেছি। আমাদের একটা পর্ব ছিল তোমাকে জানাতে, তো সব অতিথিরা এসে, আমি কাউকে ছোট করছি না, নামও বলছি না, তো অতিথিরা এসে লিখতেন, লেখার পরে আমার দায়িত্ব ছিল হচ্ছে যে ওই চিঠিটা পড়া আর কি। হ্যাঁ, তো এটা তো লাইভ চলে, তো প্রথম ধাপে আমরা এটা করার পরে পরবর্তীতে প্রথম একটা চিঠি পড়ার পরে এখন আমি তো লাইভ, আমাকে তো পড়তে হবে। সমস্যা হচ্ছে যে পড়ার পর তো আমি লাইনটা কোনোভাবেই বুঝতেছি না, এখন আমি যে বুঝতে পারছি না এটা তো লাইভে আমি তাকে বলতেও পারছি না যেটা কি ডাক্তারের লিখেছেন। লেখা আসলে। হ্যাঁ, ডাক্তারের লেখা। ফলে ডাক্তারের লেখা অনেকটা সময় আমি এই কারণে জিজ্ঞেস করেছি যে আপনার কাছে তো অনেকটা সময় বলাও যায় না, আচ্ছা ভাই সেলিম ভাই লিখছে, এটা তো কিভাবে জিজ্ঞেস করবো, ভাই এটা কি লিখেছেন, না, এটা তো আর হয় এই না। ক্ষেত্রে আমি খুবই, আমার কলিগ যারা আমার সাথে কাজ করে, দে আর ভেরি কমফোর্টেবল। ওরা যে কোনো প্রশ্ন করতে পারে, না, ভাইয়ের- এবং ওরা যে সমস্ত প্রশ্ন করে এইটা কল্পনা অতীত আর কি।
Okay. যে কোনো বসকে তার সাবঅর্ডিনেট আপনি- এই এই ধরনের ধরনের প্রশ্ন প্রশ্ন করতে করতে পারে। পারে ভাই গণতন্ত্র চর্চা করে বেসিক্যালি, অঙ্কের শিক্ষক না। গণতন্ত্র চর্চাটা করে। তাহলে তো আমার প্রথম যে ভাবছিলাম যে আমি একটু ভয় পাওয়া উচিত যে আপনি অঙ্কের শিক্ষক। আপনি আসলে অঙ্কের শিক্ষক না, আপনি বরং সাহিত্যের শিক্ষক। তাও না, ও আচ্ছা, তাও না। বেসিক্যালি আমি এমনি মানুষে মানুষে আমার ফ্যামিলিতে ধরো আমার ছেলেদের সাথে বা বউয়ের সাথে মানে খুবই ওপেন আর কি, কথাবার্তা সব কিছু ওপেন। একইভাবে আমি আমার কলিগদের সাথে, কোয়ার্টার্সদের সাথেও যারা আমার সাথে কাজ করে ওদের সাথে অনেক বেশি আসলে খুবই ফ্রেন্ডলি, flexible। অনেক খুব flexible। অ্যাক্সেসেবল আর কি, যে কোনো সময় আমাকে ফোন করতে পারে। ঠিকই, একদমই, যে কোনো সময় যে আর কোনো ক্রিয়েটিভ ইনপুট দেওয়ার ক্ষেত্রে সব থেকে ভালো জিনিস আমার মনে হয় যে ইউজুয়ালি বড়দের কাছে গেলে আপনি হেজিটেট করেন আপনার ওপিনিয়নটা বলার ক্ষেত্রে। ভাইয়ের ক্ষেত্রে আমার কাছে এটা মনে হয় যে ভালো জিনিস, সবসময় হোক বা না হোক উনি হচ্ছে মনোযোগ দিয়ে শোনে, ওইটা অ্যাকনোলেজ করে, তারপরে যদি মনে হয় ঠিক আছে দেন ওনার কোনো কমপ্লেন নেই, তাহলে করো এটা। আর যদি মনে হয় যে এটার দরকার নেই তখন উনি বলে দেয়, যুক্তি সহকারেই বলে, যেরকম আমি অনেকবার বলছি যে ভাই কেন এটা করবো না, তো ভাই তখন ভাইয়ের কাছে অনেক লজিক থাকে, উনি খুবই লজিক্যাল লোক, তো উনি 5টা লজিক দাঁড় করায় দেয়, তো আমি তখন ফেড আপ হয়ে যাই যে আপনার কাছে সবসময় লজিক থাকে, দূর। আমাকে একটা ক্রিয়েটিভ ইনপুট দিতে হবে এই মুহূর্তে। দুর্দান্ত রকমের। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজনে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, স্বাগত আরও একবার। আপনারা দেখছেন আর ইউ ফেমাসের আয়োজন। এক গুণী মানুষ, গুণী সারথী আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। এবং আমি যেটি কথা দিয়েছিলাম একদম আয়োজনের শুরুতে, আপনারা ঠিক কী ধরনের প্রশ্ন এবং মন্তব্য করতে চান সেটি কিন্তু ইতিমধ্যে করেছেন। আমি কয়েকটি মন্তব্য আপনাদেরকে একটু শোনাতে চাই, সাথে যুক্ত হওয়া সারথীদেরকেও শোনাতে চাই। একজন প্রশ্ন করেছেন, ঈদের ঝুঁকি এড়িয়ে চলুন, মানে ঈদে যান চলাচলে ঝুঁকি এড়াতে এড়িয়ে চলার একটি পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন, সময় থাকতে জীবনের মূল্যায়ন করুন, সড়কের অ্যাক্সিডেন্ট থেকে নিজের সমাধান খুঁজুন, এরকম একটা শুভকামনা জানিয়েছেন। একজন লিখেছে, খুবই চমৎকার লাইভ চলছে। একজন লিখেছেন গিয়াসউদ্দিন সেলিম, গুণী মানুষ। আরেকজন লিখেছেন, কিভাবে নিজের প্রতি আস্থা অর্জন করা যায়, বিশেষভাবে স্টুডেন্টদের জন্য, সেই পরামর্শ চেয়েছেন। নানান ধরনের মন্তব্য এবং পরামর্শ কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার এই পেজটা থেকে পাওয়া যাচ্ছে। মানুষের ফিডব্যাক সোশ্যাল মিডিয়াতে কীভাবে সামাল দেন বন্নি, একটু আপনার কাছে যদি নানান মন্তব্য, নানান প্রশ্ন, নানান সুন্দর, তো এটা কানেক্ট করতে পারে মানুষ ইজিলি, এটা একটা ভালো দিক। এখনো আমার মনে হয় যে মোটামুটি আমি একটু পজিটিভ কমেন্ট ভালোই পাই, মানে বাকি অনেকের যদি কম্পেয়ার করি, যে পরিমাণে উল্টাপাল্টা কমেন্ট সেকশন দেখি, তো আমার মনে হয় যে না, অডিয়েন্স কানেক্ট করতে চায়, কথা বলতে চায়, টেক্সট করে, এটা তো ভালো। টাইম Positive. পেলে, সুযোগ পেলে এটা রেসপন্স করতে আমার বেশ ভালো লাগে। শিপ্রা? আমার মিশ্র অভিজ্ঞতা, তো বোথ, তো আমার কাছে মনে হয় আমি এত পাত্তা দেওয়ার কিছু নেই আর কি, Right. পজিটিভ নেগেটিভ বোথ আর দ্য সেম ফর মি। মানুষ যখন কমেন্টটা করে, সবসময় একটা সময় হয় যে মানুষ একটা পাশের একটা অংশ থেকে দেখে কমেন্টটা করে, অপর পাশের অংশ না দেখেই সে তার মতো করে মন্তব্য করলো, ফলে অনেকটা সময় হয় না যে এরকম যে তার মন্তব্যের জবাব দিতে হয়, এরকম কি ইচ্ছা জেগেছে কখনো? না, আমার কাছে মনে হয় এটা ওয়েস্ট অফ টাইম আচ্ছা। মোস্টলি। শুধু টাইম না, এনার্জিও। যখন আপনি একটা নেগেটিভ জিনিসের পিছনে নিজের এনার্জি খরচ করবেন, এটা এক ধরনের সেলফ ড্রেইনিং, এটা আমার মনে হয়। আর মানুষ কথা বলবে, এটা খুবই ন্যাচারাল একটা ফেনোমিনা বোধহয় মানুষের। আর যারা উল্টাপাল্টা কথা বলে মোস্টলি তারা বেকার, তাদের আসলে কোনো কাজ নাই, তাই আসলে এটা নিয়ে বদারের হওয়ার কিছু নাই। আবার যারা পজিটিভ বলে সেটাও পজিটিভ, গুড, মানে ওইটাও ইন্সপায়ারিং, কিন্তু আমার কাছে মনে হয় যে দুইটাই একই রকম আসলে। থ্যাংক ইউ। এত কমেন্ট পেয়েছেন আপনি জীবনে, এত কমেন্ট পেয়েছেন, তখন আসলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল না 2009-এ, সেটার কথা নাই বা বলি। এর পরের কাজগুলো তো সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেছেন। আপনি পাপ পুণ্যের কথা বলছিলেন যে আপনি সেটা হলের হয়তো ফিডব্যাক পাননি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে দেওয়ার পরে সেটা এত মন্তব্য পেয়েছেন, সবই ইতিবাচক। এই যে মন্তব্যগুলো, সেগুলোকে আপনি কেমনভাবে মূল্যায়ন করবেন? সেটা ইতিবাচক হোক, নেতিবাচক হোক, আপনি কি নিতে পারেন? আমি সোশ্যাল মিডিয়ায় অত অ্যাক্টিভ না, মানে খুব যে অ্যাক্টিভ, এটা নিয়ে অনেক অস্থিরতা আছে এরকম নাই। মাঝে মধ্যে দেখি, আমি দেখে যাই, কিন্তু কোনো রেসপন্স করি না। দেখি কিন্তু বলি না, নিজের মতো করে বলি। খুব দু একটা যদি মনে হয় যে এখানে একটা কিছু বলি, তখন একটু বলি আর কি। আচ্ছা। কিন্তু
অত জড়াতেও চাই না সোশ্যাল মিডিয়ার সাথে। মানে সোশ্যাল মিডিয়াতে এত বেশি সময়টা দিতে চান হ্যাঁ না। exactly. আমি দেখি, মানে দেখি তো ঠিক আছে, যে আমি ফেসবুক একটু দেখি, একটু ঘুরি, কি কি চলছে দেখি, কিন্তু এটার খুব বেশি আমি খুব প্রয়োজন ছাড়া কখনো আমি আসলে নিজের কথাও কিছু বলি না সোশ্যাল মিডিয়া। সময়টা আসলে এখানে নষ্ট করতে চান না, সময়টা নষ্ট করতে চান কাজে। ফলে সেই কাজটা কি কি আসছে, কি কি কাজ পাচ্ছে আপনার কাছ থেকে? আমি খুব একটা ওয়েব সিরিজ করবো, আমি ওয়েব Wow. সিরিজ করি নাই, তাই? প্রথম ওয়েব সিরিজ, ড্রামা সিরিজই বলি, ওয়েব সিরিজ ছাড়া। আচ্ছা। ওইটা বঙ্গের জন্য, এবং ওইটার রাইটিং অলমোস্ট শেষ। এখন আমরা কাস্টিং অ্যান্ড প্রেপ প্রসেসের মধ্যে আছি। জুলাই আগস্টে শ্যুট করব, আচ্ছা, সম্ভবত অক্টোবর থেকে অডিয়েন্স দেখতে পাবে, এরকমই আমাদের পরিকল্পনা। চেষ্টা আর কি। আচ্ছা, এটা কি আপনার জনরারই যে একটু রোমান্টিক ধাঁচের থাকবে? এইটা আসলে আমি তো মানে সিরিজ আমি 13-14 সালের পর আর করি নাই বোধ হয়, হ্যাঁ। 12-13 এরকম, মানে প্রায় নিয়ার অ্যাবাউট ওদিকে 7 বছর, এদিকে 6 বছর, 7-6 কত 13 বছর, 12-13 বছর পর আসলে সিরিজ করব। তো আমি নিজে এক্সাইটেড, আর এটা খুব কন্টেম্পোরারি সময়ে এই শহরেরই গল্প বলবো আমি। মানে রোমান্টিক ধাঁচের এটা দেশ, জাতি, সমাজ, নামাজ, রোমান্স সবই আছে। সবই আছে। এটার মধ্যে বন্যা আছে নাকি, নাকি এখনো অন প্রসেস চলতেছে? বন্যি এখনো নাই, এখনো নাই। আচ্ছা, এখনো আমি জানি যে বন্যি নাই। আমিও তাই জানি। আচ্ছা, কি কাজ আসছে বন্যা? আমি তো আপাতত মানে এইটাতেই একটু ব্যস্ত আছি, পথের প্যাচার নিয়ে। আর কাজ তো এমনিতেও কম কম করি, কম কম করলে মনে হয় কাজগুলো স্পেশাল থাকে। হ্যাঁ, আপনি অনেক গ্যাপ দিয়ে দিয়ে হ্যাঁ, কাজটা অনেক, করেন। সবাই বলছে কেন? এবার একটু কোয়ান্টিটিটাকে বাড়ানো উচিত, ওই কোয়ালিটিটা ড্রপ যাতে না করে। তো আমার মনে হয় যে কাজগুলো নিয়ে ওই একটা একটা নিয়ে যাতে আমি স্পেসিফিক্যালি ওই টাইমটাকে স্পেন্ড করতে পারি, অনেকটা টাইম নিয়ে থাকতে পারি। তো অনেক কাজ করলে হয়তো মানুষের মনেও থাকে না, আমার নিজেরও হয়তো মনে থাকবে না, এরকমটা না হোক। সো দু একটা শুরুর দিকে করার চেষ্টা করেছি, পরে দেখি না গোছালো টিম ছাড়া কাজ সেরকম ভালো হয় না। আচ্ছা, তো ওইটা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করে, যে একটা মানুষের তো আসলে চাহিদা এক এক রকম থাকে। তো আমার চাওয়াটা খুব স্পেসিফিক, যে আমি কোয়ালিটি চাই, আমি আমার কাজের অ্যাপ্রিসিয়েশন চাই, এবং আমি এখান থেকে শিখতে চাই। তো ওই একদমই হুটহাট করে ফেললে ওখান থেকে লার্নিং ওরকম কিছু হয় না। সো এটা আপাতত গেল, আর হয়তো ঈদে একটা ফিকশন করা হলে হতে পারে, আর আবার কখনো ওটিটি বা সিনেমার জন্য তো অপেক্ষা করবো। বাহ। আমি আপনার একটা ইন্টারভিউ পড়ছিলাম, সেখানেও আপনি বলছিলেন, সেটা বেশ অনেক আগের ইন্টারভিউ, সেখানেও আপনি বলছিলেন যে অনেক কাজ করার চেয়ে খুব বেছে বেছে অল্প কিছু কাজ করা, মনে রাখার মতো কিছু কাজ করা, সেটা করাটা খুব জরুরি। এই জন্য মানে আমি শুনছিলাম যে আপনার প্রতি অনেক অভিযোগ যে আপনি কেন কম কাজ কম করেন। কাজ করি, এবং আমাকে আমার অনেক ডিরেক্টররাও বলেছেন যে তোমার হয়তো আরেকটু কাজ করা উচিত, বা হয়তো বা যেরকম তিলোত্তমার পরে আমার নির্মাতা জাহিদ প্রীতম বলেছিলেন যে এরপরে তো তুমি অনেক কাজ করবে। আমি বলছিলাম যে দেখে করবো না। তো তারপরে আসলে সে দেখছে আমি 2 বছর কোনো কাজ করি নাই। তারপরে তো বাকিরা যারা হয়তো অন্যান্য কাস্ট ছিল বা যারা হয়তো প্রথম, সবাই তো অনেক কাজ করে। তো আমি বললাম যে আমি কিন্তু আমি কথা রাখার মতো, আমি কথা দিলে মানে আমি কিছু বললে ওটাকে আমি রাখার চেষ্টা করি। শিপ্রা, কি আসছে আবার নতুন গল্প? আপাতত লিখছি, অনেক কিছু লেখার মধ্যেই আছি, 2-3টা প্রজেক্ট আছে। তার পাশাপাশি আমি আমার একটা নোভেলও লিখতেছি, প্রায় শেষ। তো এই আমি আরেকটা পরামর্শ দিই, একটা কন্টেম্পোরারি ইস্যু হচ্ছে ক্রিকেটটা নিয়ে একটু লেখেন। আমাদের এটা নিয়ে কেউ ভাই লিখে লিখে না। ফেলছে অলরেডি, কে লিখেছে? সরি। এই সামনে ওয়েব সিরিজটা এটা নিয়ে আসছে। না, এটা আমরা না। একটা মেয়েদের ক্রিকেট নিয়ে একটা স্ক্রিপ্ট করেছিলাম, করার ইচ্ছা ছিল, কিন্তু স্ক্রিপ্টটা আসলে এখনো করতে পারিনি। অপেক্ষায় আছি। অপেক্ষায়। এটা নিয়ে অনেক কাজ কম হয়, সো এই জন্য বললাম যে একটা ভালো সুযোগ আছে আমাদের হাতে, একদমই কম সময় রয়েছে, আমরা শেষ দিকে রয়েছি। এই দিন শেষে একটা কথা বলতে চাই, আপনারা সময় দিয়েছেন, অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা সব কিছুই রইল। কিন্তু দিন শেষে আপনারা বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশটাকে আমরা সবাই ভালোবাসি, সেই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য 2টা লাইন শুনতে চাই। শিপ্রা। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে সবাই ভালো থাকবেন আর ভালো রাখার চেষ্টা করবেন সবাইকে, আর রাজনৈতিকভাবে সচেতন থাকাটা খুব জরুরি, এই এতটুকুই। আচ্ছা, আর কাজগুলোর ব্যাপারে? কাজের ব্যাপারে আমি বলতে চাই, পথের প্যাচাল হওয়ার ক্ষেত্রে যারা যারা হেল্প করছে আমি পুরো টিমকে থ্যাংক ইউ দিতে চাই। প্রথমত ঋদ্ধ, সৈকত, মিশু, তারপর আশা আপু, পলাশ ভাই, অ্যাট দ্য সেম টাইম আমাদের যে পাবলিশাররা,
হাউস হেল্প করছে আদর্শ পাবলিকেশনস, তাদেরকে থ্যাংক ইউ দিতে চাই, এবং আমার বাড়ির গলির যত রিক্সাওয়ালারা এবং যে রিক্সা গ্যারেজ, আমরা ইভেন প্ল্যানও করছি ওইখানে একটা শো করার। ভাই ওরা আমাকে রাস্তায় ধরছিল 2 দিন আগে, তো আমি বলছি যে আমার ফ্রেন্ডদের কাছ থেকে প্রজেক্টর তোমার নিয়ে যে একটা এলাকাতে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে একটা শো করব। তো এইটাই, থ্যাংক ইউ এভরিওয়ান। বন্নি, আমি চাই সবাই আসলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারকে নিয়ে ভালো থাকুন, এটাই। সচেতনতার সাথে রাস্তায় চলাফেরা করুন, সামনে কোরবানি, ময়লা আমরা না করি, দেশটাকে একটু ক্লিন রাখার চেষ্টা করি, পশুর প্রতি একটু সদয় হই, যেহেতু আসলে সিজনটাই এরকম। আর ভালো কাজ দেখুন, ভালো কাজের সাথে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, এই তো। থ্যাংক ইউ। সেলিম ভাই, আমরা জাতি হিসেবে আরেকটু ভালো থাকতে চাই, এবং ভালো থাকার জন্য আমাদের প্রত্যেকের যে দায়িত্ব সেটা আমরা একটু পালন করতে পারলেই বোধহয় আমরা আরও ভালো দিকে যাব, এটুকুই। থ্যাংক ইউ সেলিম ভাই, থ্যাংক ইউ বন্নি, থ্যাংক ইউ শিপ্রা, আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ব্যয় করেছেন, আমরা অনেক কৃতজ্ঞতা জানাই, আপনাদের প্রতি অনেক শুভাশিস, নিশ্চয়ই আরও ভালো ভালো কাজ আপনাদের দেখব। এবং দর্শক, আমি সেলিম ভাইয়ের 2টি কথা নিতে চাই। ভালো থাকতে হবে, ভালোটা থাকতেই হবে, কারণ আপনি ভালো থাকবেন, ভালো থাকতে থাকতে দেশটাকেও ভালো রাখবেন। এই দেশটা তো আপনার, আমার, এই দেশটার মালিক আপনি। এখানে যারা প্রত্যেকে কাজ করছেন, প্রত্যেকের কাজগুলোর মালিক না আপনি। এই কাজগুলো দেখুন, সমালোচনা করুন, দিন শেষে আপনি তো আপনার কাজের সমালোচনা করছেন। আপনি যত বেশি সমালোচনাটা করবেন, দিন শেষে সেটি আসলে ঋদ্ধ হবে, সেটি আসলে অনুপ্রাণিত হবে, এবং সেটি দিন শেষে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। ফলে দেখুন, আলোচনা করুন, সমালোচনা করুন, একই সাথে বাংলাদেশটাকে ভালো রাখুন। বাংলাদেশটা ভালো থাকলে আমরা ভালো থাকবো, এবং সেটা আপনি করতে পারবেন, কারণ আপনি বাংলাদেশের মালিক। দেখা হবে পরবর্তী আয়োজনে।